এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে যে ঘটনা ঘটলো তা হয়তো এক বছরের সমস্ত ঘটনাকে ছাপিয়ে চলে গেল। বিএসএফ এর এক জওয়ান রীতিমতো সীমান্তে পাহারা দিতে গিয়ে খুন হয়ে গেলেন এবং এই পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে গেল আমাদের পশ্চিম বাংলার নামও। এই পুরো ঘটনাটি ঘটে মালদা সীমান্তে আদ্রা নামক একটি জায়গা, সেখানে। এই মালদার পার্টিকুলার এই সেকশন কিন্তু বারংবার সংবাদের শিরোনামে শেষ এক বছর উঠে এসছে। কখনো অবৈধ অনুপ্রবেশকারী সমস্যা, কখনো বিএসএফ এর সঙ্গে বিজেপির দ্বন্দ্ব, কখনো কাটাতারকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তাপ। কিন্তু এবার সবকিছুকে ছাপিয়ে গিয়ে বিএসএফ এর এক জওয়ানকে প্রাণে মেরে ফেলা হলো বাংলাদেশের অনুপ্রবেশকারী চোরা চালানকারীদের পক্ষ থেকে। এবং বারবার যে প্রশ্ন ওঠে যে এই চালানকারীরা ভারতের ঠিক কাদের সহায়তায় মালদা এই সীমান্ত অঞ্চল ব্যবহার করছিল এবং লোকাল সাপোর্টটা এদেরকে ঠিক কারা দিচ্ছিল, সে প্রশ্ন কিন্তু দিনের শেষে উঠে যাবে। যে ঘটনা আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে এই বিএসএফ জওয়ান, যার বয়স 59, অর্থাৎ একটু বয়স্ক, তিনি তার টিম নিয়ে আদ্রা সীমান্ত পাহারা দিচ্ছিলেন। সে সময় দেখা যায় আদ্রার এই পার্টিকুলার সেকশনে বাংলাদেশ থেকে অবৈধ কিছু অনুপ্রবেশকারী তারা গরু পাচার করার চেষ্টা করছে এবং মালদার এপারে ভারতীয়রাও কিন্তু কিছু জন এদের সঙ্গে নাকি ইনভলভ ছিল। পরবর্তীকালে বিএসএফ এর এই টিমটি এই চোরা চালানকারীদের উদ্দেশ্যে হাওয়াতে 3 রাউন্ড গুলি ছোড়ে, কিন্তু এই গুলি শোনার পরেও এই চোরা চালানকারীরা কিন্তু পিছনে সরেনি। উল্টে তারা বিএসএফ জওয়ানদের উপর লাঠি, বিভিন্ন ধরনের অস্ত্র ইত্যাদি সমস্ত উপকরণ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অর্থাৎ চোরা চালানকারীদের পক্ষ থেকে পাল্টা মার দেওয়া হয়। এবং এই পুরো সংঘাত যখন চলছিল তখন এই বিএসএফ জওয়ান, যার বয়স 59, তিনি কিন্তু ওই পার্টিকুলার জায়গার একটি সেকশন ছিল গর্ত, সেখানে পড়ে যান এবং ঘটনাস্থলে প্রাণ হারান। এই পুরো ঘটনা রীতিমতো বিএসএফ এর কাছেও চমকপ্রদ ইন দ্য সেন্স তারাও চমকে যান এবং তারা এই পুরো বিষয়টাকে নিয়ে তদন্ত কমিটি তৈরি করেছেন এবং তদন্ত কমিশনের রিপোর্টও আসবে। কিন্তু সব থেকে যে বড় প্রশ্নটি হলো, সীমান্তে যদি আমাদের বিএসএফ জওয়ানদেরই এইভাবে খুন করে ফেলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা ঠিক কোথায়? কারা এদেরকে সহায়তা করলো? বাংলাদেশ থেকে 3-4টে মানুষ এসে আমাদের দেশের জওয়ানকে এইভাবে লাঠি গদা পেটা করে মেরে দিয়ে চলে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না? এই দৈন্য দশা সত্যি কি ভারতের বর্তমানে আছে? আমার মনে হয় কিন্তু নেই। দিনের পর দিন সীমান্তে যেরকম এই ধরনের ঘটনা বাড়ছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, ভারতের সুরক্ষা কিন্তু সত্যি ক্রমশ ভয়ঙ্কর জায়গায় চলে যেতে শুরু করেছে। একদিকে কাশ্মীর, একদিকে স্যার ক্রিক, একদিকে জুনাগড়, একদিকে অমৃতসর এবং অন্যদিকে দেশের পূর্ব প্রান্তে বারংবার নাম জড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত। কিছুটা সময় ত্রিপুরা, আসাম, 7 সিস্টার্স, সব মিলিয়ে ভারতের দুটো প্রান্ত যদি আপনারা হিসাব করেন তাহলে দেখবেন শেষ এক বছর ধরে ভারতে বড় সড়ো কোনো অপারেশন চালানোর চেষ্টা কিন্তু ক্রমশ বিদেশি হানাদারি এই সন্ত্রাসবাদী দেশ এবং তাদের সেনাবাহিনীরা করে যাচ্ছে। তার সর্বশেষ উদাহরণ আজকের এই ঘটনা, যেখানে আমরা বিএসএফ এক বীর জওয়ানকে হারালাম শুধুমাত্র চোরা চালানকারীদের বাধা দেওয়ার অপরাধে। পাশাপাশি আজকে ভারতের ডিফেন্স নেটওয়ার্কের পক্ষ থেকে একটা আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আমি সেই আর্টিকেলটা সম্পর্কে আপনাদের কিছু কথা বলতে চাই, কারণ এই আর্টিকেলে 3-4টে এমন ইনফরমেশন আমাদের সামনে তুলে ধরা হয়েছে যা সব ভারতীয়দের দেখা উচিত। সেই আর্টিকেলে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্ষমতা, তা কিন্তু বাংলাদেশ সেনা প্রধানের হাতে আর নেই। বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা পুরোটাই জামাতি ইসলামীদের হাতে চলে গেছে। অর্থাৎ জামাতপন্থীরা এই সেনাবাহিনীকে কন্ট্রোল করে, আর জামাতপন্থীরা কন্ট্রোল করে বলেই এই সেনাবাহিনীর আচরণে, সেনাবাহিনীর কথায় বার্তায়, স্বভাবে, অভ্যাসে ভারত বিরোধিতাটা ঢুকে গেছে। বারবার সেনাবাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি শোনা যায়, সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, সীমান্তে কাঁটাতার দেওয়া যাবে না, সীমান্তে আমরা কোনোভাবেই হত্যাকে সহ্য করব না। এই যে কথাগুলো উঠে আসে তা কিন্তু কোনো দেশের ডিপ্লোম্যাটিক কথাবার্তা হতে পারে না। অনেক বেশি হুমকি বা হুঁশিয়ারি মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর এই কথাগুলো বর্তমানে।
আজকে এই রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান প্রথম দিকে চেষ্টা করলেও পরবর্তীকালে সম্পূর্ণভাবে পরাজিত হন, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে জামাতপন্থী সেনাবাহিনীর কর্তাদের বা সদস্যদের ভিড় বেড়ে গেছে। অর্থাৎ সেনাবাহিনী পরিষ্কারভাবে দুটো ভাগে ভেঙে গেছে, একদিকে জামাতিপন্থীরা এবং অন্যদিকে এখনো কিছু বাংলাদেশি আছে যারা এখনো তাদের দেশের কথা ভাবে। পাশাপাশি এখানে ভারতের স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু এক গুচ্ছ কথাবার্তা লেখা হয়েছে এবং ভারতের আর্মি তাদের সোর্স মারফত স্বীকার করেছে যে বর্তমানে ভারতের উত্তর পূর্ব অর্থাৎ সেভেন সিস্টার্সের এরিয়ায় আর্মির ডিপ্লয়মেন্ট এবং আর্মির ডেভেলপমেন্ট অতি অবশ্যই প্রয়োজন এবং ভারত কিন্তু ঠিক সেই শিফটিংটাই করে যাচ্ছে। পাশাপাশি এই পুরো জামাতপন্থী এই বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে বলা হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি সাপোর্ট করছে আইএসআই। এমনকি আইএসআই এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে উত্তর পূর্বের একাধিক ভারত সরকারের বিরোধী বা বিদ্রোহী হিসাবে কাজ করে কিছু গ্রুপকে প্রকাশ্যে সাপোর্ট করা হচ্ছে যারা ভারতের বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্নতার সঙ্গে জড়িত। অর্থাৎ আইএসআই এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিটা পরিষ্কার, তোমরা সীমান্তে বিএসএফ এর উপর প্রেশার বাড়াও, তোমরা সীমান্তে বিএসএফ কে এঙ্গেজ করে রাখো, তোমরা সীমান্তে অনুপ্রবেশকারী সমস্যা বাড়াও যেন বিএসএফ ওদিকে ঢলে যায়, তোমরা সীমান্তে চোরাচালানকারী, সোনা পাচারকারী, ড্রাগ পাচারকারী এই ধরনের মানুষের ইনভলভমেন্ট বাড়াও যেন বিএসএফ সিকিউরিটি পারপাসে বেশি ঢুকে যায়। আর ঠিক তখনই তুমি দেশের মধ্যে সীমান্ত অঞ্চলে কিছু মানুষ, কিছু গ্রুপ তাদেরকে কাজে লাগাও যারা প্রথাগত ভারত বিরোধিতা করে এসছে এবং ভারতের বিপক্ষে, সরকারের বিপক্ষে একাধিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করেছে। সেভেন সিস্টার্সের এই মণিপুর, নাগাল্যান্ড এই অঞ্চলে যত বিদ্রোহী গ্রুপের কথা জানতে পারেন, তারা যে অস্ত্র ব্যবহার করে সব কিন্তু বিদেশি অস্ত্র। আজকে এখানে পরিষ্কারভাবে রিপোর্টে বলা হয়েছে আইএসআই সেই সকল গ্রুপগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে, ফলে ভারতের উত্তর পূর্ব এই সীমান্ত ওরিয়েন্টেড জায়গায় কিন্তু সমস্যা বাড়বে এবং কমার কোনো জায়গা নেই। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর এই যে মানসিকতা পরিবর্তন, এই যে জামাতি ইসলামপন্থী হয়ে যাওয়া হঠাৎ করে, তারও রিফ্লেকশন কিন্তু সমাজে এসছে। বাংলাদেশের সেনাবাহিনী প্রথম থেকে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কথা বলতো। তারা বলতো বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র হতে পারে, এখানে মাইনরিটি এবং যারা মেজরিটি এই দুই শ্রেণীর লোকেদেরই সমান অধিকার আছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড প্রকাশ করে দেয় যে তাদের ভিতরে জামাতি পনাটা, জেহাদি পনাটা লুকিয়েছিল। 29 সেপ্টেম্বর বাংলাদেশের সেনাবাহিনী বুদ্ধিস্ট এবং হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালায়। এই হিন্দুদের অপরাধটা কি ছিল? তারা ওই অঞ্চলে একটি আদিবাসী মেয়ের ধর্ষণের প্রতিবাদে রাস্তায় জড়ো হয়েছিল এবং তারা প্রতিবাদ করছিল। অর্থাৎ এই প্রতিবাদকে সামনে রেখে তৈরি হওয়া একটি সংগঠিত প্রতিবাদে গুলি চালিয়ে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা দেশের সেনাবাহিনী নেই, অনেক বেশি তারা প্রচ্ছন্নভাবে জামাতিপন্থীদের সেনাবাহিনী এবং র্যাডিকাল ইসলামিস্ট যে সংগঠন তাদের প্রতিনিধিত্ব করছে। এই রিপোর্টে বলা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে আগামী সোমবার পাকিস্তান থেকে বাংলাদেশের পাকিস্তানের টপ ক্লাস কিছু সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে আসবেন ফের, এবং বাংলাদেশের সেনাপ্রধান ওরিয়েন্টেড একটি মিটিং তারা অর্গানাইজ করবেন। এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, বাংলাদেশ এবং পাকিস্তান একই সঙ্গে একাধিক মিলিটারি টাই আপ করতে চলেছে ভারতকে সামনে রেখে। তুরস্ক সেটা চাইছে, চাইছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় যেন বাংলাদেশ এবং পাকিস্তান একত্রে কাজ করে, এবং এই পুরো বিষয়ে একটি ইসলামিক ন্যাটো তৈরি করার পরিকল্পনা তুরস্ক অনেক আগেই নিয়েছে। এখন এই পুরো বিষয়টায় পাকিস্তান ইনভলভ হয়ে গেছে। ফলে এই অঞ্চলে যা হচ্ছে সব কিন্তু ভারতের পক্ষে অত্যন্ত চিন্তাজনক এবং টেনশনের বিষয় তো অবশ্যই। এই রিপোর্ট এটা প্রকাশ করে দিচ্ছে যে ভারত কোনোভাবেই আর সুরক্ষিত নয়। ভারতের বাইরের শত্রু এবং ভারতের ভিতরে একাধিক আভ্যন্তরীণ বিদ্রোহী গ্রুপ ভারতকে যে কোনো মুহূর্তে বড়সড় সমস্যায় পড়তে বা ফেলতে পারে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।